নমস্কার, মহাকালকে সমাচারের আজকের এই স্পেশাল ইউটিউব লাইভে সবাইকে স্বাগত। এই লং ভিডিও বা এক্সপ্লেনারটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ আমরা 2026 সালের ভারতের একটা ওভারঅল পিকচার দেখতে চলেছি, মানে বর্ডার সিকিউরিটি থেকে শুরু করে ক্লাইমেট চেঞ্জ, এই সব বহুমুখী চ্যালেঞ্জগুলো দেশ ঠিক কীভাবে সামলাচ্ছে সেটাই আজ আমরা ডিকোড করব, একদম সলিড ডেটা আর ফ্যাক্টসের উপর ভিত্তি করে। আচ্ছা, চলুন চট করে দেখে নিই আজ আমাদের ফোকাসে ঠিক কি থাকছে। মূলত 5টা টপিক। প্রথমে বর্ডারে এআইয়ের ব্যবহার, তারপর গ্লোবাল ডিপ্লোম্যাসি, এরপর রেলের সুরক্ষা, এল নিনো মোকাবিলা এবং সবশেষে পশ্চিমবঙ্গের নতুন কিছু স্টেট পলিসি। চলুন এক এক করে শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক আমাদের বর্ডার বা সীমান্ত সুরক্ষার কথায়। বিএসএফ এখন আর শুধু পুরনো ম্যানুয়াল পাহারার ওপর নির্ভর করেনি, তারা এখন পুরো দস্তর একটা টেক ফার্স্ট স্ট্র্যাটেজি আপন করে নিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বর্ডার সিকিউরিটি থেকে মানুষের করা ভুলগুলো, মানে হিউম্যান এরর, কিভাবে জিরো করা যায়। ভেবে দেখুন, পাকিস্তান বা বাংলাদেশ বর্ডারে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে একদৃষ্টে নজর রাখা তো মুখের কথা নয়। ক্লান্তি তো আসবেই, আর ঠিক সেখান থেকেই তৈরি হয় নজরদারির ফাঁক। ঠিক এই সমস্যাটারই পাকাপাকি সমাধান করতে বিএসএফ নিয়ে এসছে তাদের নতুন ইউনিফাইড এআই প্ল্যাটফর্ম। 2025 ডিসেম্বরের ব্লুপ্রিন্ট অনুযায়ী এই সিস্টেম সরাসরি সিসিটিভি থেকে লাইভ ভিডিও প্রসেস করবে। কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে বা ক্যামেরার সামনে কোনো বাধা এলে কিংবা ক্যামেরা ঝাপসা হয়ে গেলেও সঙ্গে সঙ্গে অ্যালার্ট বাজবে। আর এর রেসপন্স টাইম জানেন? জাস্ট 1 থেকে 2 সেকেন্ড। এর সাথে থাকছে হিউম্যান ইন দ্য লুপ লার্নিং, যা এআইকে ভুল থেকে শিখতে আর অ্যালার্টগুলোকে একদম নিখুঁত করতে সাহায্য করবে। সত্যি একটা বিশাল গেম চেঞ্জার। বর্ডারের সুরক্ষা তো হলো, এবার একটু গ্লোবাল স্টেজের দিকে চোখ রাখা যাক। 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রীর ইউরোপ আর ইউএই সফর ভারতের ডিপ্লোম্যাটিক পজিশনকে ঠিক কতটা স্ট্রং করেছে সেটাই এবার দেখব। মে মাসের 15 তারিখ থেকে 20 তারিখ, এই কটা দিনের টাইমলাইনটা বেশ ইন্টারেস্টিং। সফর শুরু হচ্ছে 15 তারিখ সংযুক্ত আরব আমিরশাহী থেকে, তারপর নেদারল্যান্ডস, সুইডেন হয়ে নরওয়েতে তৃতীয় ইন্ডিয়া নর্ডিক সামিট এবং সবশেষে ইতালিতে গিয়ে এই মেগাট্যুর শেষ হচ্ছে। এই প্রত্যেকটা দেশের সাথেই কিন্তু স্পেসিফিক কিছু লক্ষ্য ছিল, যেমন ধরুন ইউএইর সাথে এনার্জি বা শক্তি চুক্তি, আর নেদারল্যান্ডসের সাথে গ্রিন হাইড্রোজেন আর সেমিকন্ডাক্টর নিয়ে বড়সড় পার্টনারশিপ। নরওয়ের ব্যাপারটা তো আরও আকর্ষণীয়, ব্লু ইকোনমি আর ভারতের বাজারে তাদের জিপিএফজির প্রায় $28 বিলিয়ন একটা বিশাল বিনিয়োগ। মানে বুঝতেই পারছেন ট্রেড আর গ্রিন টেকনোলজির উপর ঠিক কতটা জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কূটনীতি থেকে এবার দেশের ভেতরের একটা অত্যন্ত সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচারে ফেরা যাক, সেটা হল ভারতীয় রেলওয়ের সুরক্ষা। লোকসভায় পেশ করা সাম্প্রতিক এই ডেটাটা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। 2005 থেকে 2026 সালের এই গ্রাফটা খেয়াল করলেই বোঝা যায় মারাত্মক ট্রেন দুর্ঘটনার হার কিভাবে একদম খাড়াভাবে নিচের দিকে নেমেছে। সংখ্যাটা শুনলে চমকে যাবেন, 89%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2014-15 সালে যেখানে কনজিকুয়েন্সিয়াল বা মারাত্মক ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল 135, 2025-26 সালে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 15-তে। এক কথায় অভাবনীয় একটা সাফল্য। আর এই ম্যাজিকের পেছনের প্রধান কারিগর হল আমাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম কবচ 4.0। মোট 1638 রুট কিলোমিটারে এই সিস্টেম সফলভাবে চালু হয়ে গেছে। দিল্লি মুম্বাই বা দিল্লি হাওড়ার মতো হাই ডেন্সিটি রুটগুলোতে এই আধুনিক প্রযুক্তি এখন ট্রেন চলাচলকে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ করে তুলেছে। আচ্ছা, শুধু তো প্রযুক্তির কথা বললে হবে না, যাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তার দিকেও সমান জোর দেওয়া হয়েছে। বিশেষ করে একাকী মহিলা যাত্রীদের জন্য মেরি সোহেলির মতো দারুণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে। জানেন কি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সগুলোর মধ্যে আরপিএফে এখন মহিলা কর্মীর সংখ্যা সর্বোচ্চ, প্রায় 9.71%। এছাড়া সিসিটিভি, ড্রোন আর রেল মদাদ প্ল্যাটফর্ম মিলে গোটা সিকিউরিটি সিস্টেমটাকে একদম নিশ্ছিদ্র করে তুলেছে। রেলওয়ে থেকে এবার আমরা সরাসরি চলে যাব কৃষিক্ষেত্রে। 2026 সালে আমাদের ন্যাশনাল রেজিলিয়েন্স বা সহনশীলতার সবচেয়ে বড় টেস্ট ছিল এই এল নিনো মোকাবিলা। খরিফ মরশুমে আবহাওয়ার পূর্বাভাস ছিল বেশ ভয়ের। বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 92% কম হওয়ার কথা। কিন্তু এই মাস্টার প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়েও পরিস্থিতি মোকাবেলার জন্য ঠিক কতটা সুপরিকল্পিত প্রস্তুতি নেওয়া হয়েছিল। ব্যাপারটা একটু খোলসা করে বলি। একদিকে ছিল দেরিতে বর্ষা আসা আর মারাত্মক তাপপ্রবাহের বিশাল ঝুঁকি, আর অন্যদিকে
সরকারের একদম ফুলপ্রুফ প্ল্যানিং, জাতীয় জলাধারগুলোতে স্বাভাবিকের চেয়ে ১২৭% বেশি জল মজুত করে রাখা হয়েছিল। এর পাশাপাশি anam.ai ব্যবহার করে কৃষকদের একদম রিয়েল টাইম ওয়েদার আপডেট দেওয়া হয়েছে, আর মজুদ রাখা হয়েছিল খরা সহনশীল বিকল্প বীজ। মানে ক্রাইসিস আসার আগেই সমাধানের রাস্তা একেবারে রেডি। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার আমরা নিরপেক্ষভাবে চোখ রাখব রাজ্য স্তরের কিছু প্রশাসনিক সিদ্ধান্তের দিকে, স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ সরকারের কিছু সাম্প্রতিক নীতিতে। রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি বেশ কিছু বড়সড় সিদ্ধান্ত নিয়েছে, যা রাজ্যের আর্থসামাজিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে মাসে ৩,০০০ টাকা অনুদান এবং রাজ্যব্যাপী মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থা চালুর কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্টের নির্দেশের পর একটি নতুন ওবিসি তালিকা তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই ক্যাবিনেট মিটিংয়ে। তো আজকের এই গোটা বিশ্লেষণ থেকে আসল বিষয়টা কি দাঁড়াচ্ছে? একদিকে এআইডিএ বর্ডার সিকিউরিটি, অন্যদিকে রেলের আধুনিকীকরণ, কৃষিতে অভাবনীয় টেকনোলজির ব্যবহার আর ডিপ্লোম্যাটিক সাকসেস। এই যে পরিকাঠামোগত এবং নীতিগত বদলগুলো ঘটছে, এগুলো ২০৪৭ সালের উন্নত ভারতের স্বপ্নকে ঠিক কিভাবে সত্যি করবে, সেটাই এখন ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাকাল কি সমাচারের আজকের এই এক্সক্লুসিভ ইউটিউব লাইভ এক্সপ্লেনার এখানেই শেষ করছি। যাওয়ার আগে এই লং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সাথে। ভালো থাকবেন।